আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? অবশ্যই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এসএসসির অনশট ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি, জুরজানিয়া রিয়াম। আজকে আমরা পড়ব আশা কবিতা, যেটা লিখেছেন সিকান্দার আবু জাফর। এই কবিতার A to Z আজকে আমরা এই ক্লাসটিতে আলোচনা করব। চলুন প্রথমত আগে আশা কবিতার যে বিষয়, সেই বিষয়টাকে দেখে আসি যে আশা কবিতার মূল ভাবটা কি। এই কবিতা নিয়ে কবি কি বলেছেন। আমাদের যে জগৎ সংসার কতটা জটিল দেখবেন। এখানকার মানুষ বর্তমানে কতটা আত্মকেন্দ্রিক। মানুষ এখন ধন সম্পদ, অর্থ, বৈভবের পিছনে নিজেকে নিয়োজিত করেছে এবং এগুলোর মাঝখানেই সুখ খুঁজে ফিরছে বর্তমান সমাজের মানুষ। কিন্তু কবি এই সুখ প্রত্যাশা করেননি। কবির কাছে সুখ কোনটা? যে মানুষ পরোপকার করে, সামান্য জিনিস নিয়েই সন্তুষ্ট থাকে, অন্যের উপকার করে, এগুলোর মাঝখানেই কবি সুখ খুঁজে ফিরছেন। সুখ মূলত সেই ভাঙা ঘরেও সুখ আছে, যা বড়লোকের অনেক অর্থ মাঝেও সুখ পাওয়া যায় না। এই বিষয়গুলো নিয়েই কবি সিকান্দার আবু জাফর আশা কবিতাটি লিখেছেন। শুরুতে দেখে নেব এখানকার কিছু কিওয়ার্ডগুলো কি কি আছে, সেগুলো দেখে নেই। প্রথমেই তো আমরা দেখব এখানে পরোপকার, একটা কথা এখানে আমরা দেখব। পরোপকার মানে উপকারীর উপকার করা, মানুষের উপকার করা। মানুষকে ভালোবাসা। মানুষকে যদি আপনি ভালোবাসেন তাহলেই আপনি সুখ খুঁজে পাবেন। সামান্যতেই তুষ্ট থাকা, তাহলেই সুখ পাবেন। আপনি যদি শুধু বলেন দাও 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 আরো দাও, তাহলে আপনি সুখ খুঁজে পাবেন না। আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনি সুখে থাকতে পারবেন। আপনারা ক্লাস 8-এ একটা নাটিকা পড়েছেন সুখী মানুষ। সেই নাটিকাটা যদি ভালোভাবে পড়ে থাকেন, এই কবিতাটা আপনাদের কাছে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমরা দেখব মনুষ্যত্ব বোধ। মনুষ্যত্ব বোধ গণমানুষের প্রতি একাত্মতা। এই কবিতার মেইন বিষয় এগুলো। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সহজ সরল জীবনযাপন। সহজ সরল জীবনযাপন এই কবিতার মেইন যে থিম, এই থিমগুলো যদি আপনারা একটু ভালো করে যদি মাথায় রাখেন, তাহলে আপনাদের সৃজনশীল প্রশ্ন লিখতে খুব সহজ হবে। চলুন আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে আসি। দেখেন উদ্দীপক 1, ভালো করে পড়ে আসি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনোদিন সুখ, কোনোদিন সেই সুখ পাখি। আচ্ছা, সেই সুখ পাখি যদি আসে, এই কবিতার উদ্দীপকটি। তারপরে দেখি গ নাম্বারটা কি বলছে এখানে। কোন দৃষ্টিকোণ থেকে উদ্দীপক 1 আশা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, তাহলে কোন দৃষ্টিকোণ থেকে উদ্দীপক 1 আশা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? চলেন আমি আপনাদের শুরুতে কিছু কিওয়ার্ড বলেছি। দেখেন, পরোপকার, মানুষকে ভালোবাসা, সামান্যতেই তুষ্ট, মনুষ্যত্ববোধ, গণমানুষের প্রতি একাত্মতা, সহজ সরল জীবন। অর্থাৎ সিকান্দার আবু জাফর এখানে মূলত সুখের প্রত্যাশা করেছেন। কিভাবে একটু খেয়াল করেন তো। এই কবিতায় সুখ প্রত্যাশা করেছেন সহজ সরল জীবনযাপনের মাধ্যমে, মনুষ্যত্ববোধ জাগ্রতের মাধ্যমে, সামান্যতে তুষ্ট থাকার মাধ্যমেই এখানে কবি সুখ প্রত্যাশা করেছেন। আর যদি আমরা এই উদ্দীপকটাও যদি খেয়াল করে থাকি, সেই সুখ পাখি মানে এখানেও একটা সুখের প্রত্যাশা হচ্ছে, সুখের
প্রত্যাশা, প্রত্যাশার সাথে এখানে মিল রয়েছে। তাহলে কোন দৃষ্টিকোণ থেকে উদ্দীপক 1 আশা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? সুখের প্রত্যাশার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এখন আপনি আলোচনা করবেন যে সিকান্দার আবু জাফর কি বলেছেন, কিভাবে সুখ প্রত্যাশা করেছেন। সহজ সরল জীবন যাপনের মাধ্যমে, মানুষের উপকার করার মাধ্যমে, মানুষের মাঝে বেঁচে থাকার মাধ্যমে তিনি সুখ খুঁজে পেতে চেয়েছেন। সেই বিষয়গুলো আলোচনা করবেন। এরপরে উদ্দীপকে যেভাবে সুখ প্রত্যাশা করেছে সেটা পর্যায়ক্রমে আলোচনা করবেন। তাহলে উত্তর আপনার গ হয়ে যাবে। ঘ নাম্বারটা দেখি। উদ্দীপক 2 এর বক্তব্য আশা কবিতায় বর্ণিত কবির প্রত্যাশাকে তুলে ধরেছে বলা যায় কি? তোমার মতামত বা বক্তব্য দাও। ওকে, দেখি। আর কি দিব মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। আর কি দিব মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। হ্যাঁ, উদ্দীপক 2 এর বক্তব্য আশা কবিতার বর্ণিত কবির প্রত্যাশাকে তুলে ধরেছে। কথাটা যথার্থ। জ্ঞানটা আপনি লিখে ফেললেন। হ্যাঁ, কথাটা যথার্থ। কারণটা দেখেন, এখানে উদ্দীপকে কি বলছে? আর কি দিব মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। মানে গণমানুষের প্রতি যে একাত্মতা বা সামান্যতে যে তুষ্ট মানুষকে যে ভালোবাসা বিষয়টা দেখেন উদ্দীপকে ফুটে উঠেছে। সেই বিষয়টার সাথে কি আমরা একমত পোষণ করতে পারি না? অবশ্যই পারি। এই বিষয়গুলোই আপনাকে আলোচনা করতে হবে ঘতে। ওকে, নেক্সট সৃজনশীলটা আমরা একটু দেখি। দেখেন, আলম সাহেব গত কয়েক রাত ভালোভাবে ঘুমোতে পারেন না। তার 3টি কারখানা আছে, সেখানে ব্যবসা মন্দা ও শ্রমিক অসন্তোষ চলছে। ফলে তার রক্তচাপ বেড়ে যাচ্ছে। এ অবস্থায় অন্যের সুখ দুঃখ নিয়ে ভাবার সময় নেই। অপরদিকে সলিম মিয়া মধ্যবিত্ত ঘরের সাধারণ চাকুরে। যে পরিমাণ আয় তা দিয়ে ভালোভাবে চলছেন। সুযোগ পেলেই অন্যের দুঃখ কষ্টে সময় দেন। সব সময় তার মনে প্রশান্তি বজায় থাকে। গ নম্বর প্রশ্ন কি বলো দেখি। উদ্দীপকের আলম সাহেব আশা কবিতার কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো। সেটা সিলেট বোর্ড 19-এর প্রশ্ন। দারুণ একটা প্রশ্ন। তাহলে আমরা এখানে দেখি যে আলম সাহেব কেমন একজন প্রকৃতির লোক। প্রথমত দেখি, দেখেন আলম সাহেবের কয়টা কারখানা আছে? 3টা কারখানা আছে। মানে দাও আরো দাও, এমন একটা তার মন মানসিকতা। তার অবশ্যই অর্থ লোভ আছে। তিনি অল্পতেই খুশি নন। এই জন্যই দেখেন তার রক্তচাপ বেড়েই চলছে এবং ওই জন্যই তিনি রাত্রেবেলা ঘুমোতে পারছেন না। তাহলে দেখি উদ্দীপকের আলম সাহেব আশা কবিতার কাদের প্রতিনিধিত্ব করছে? যারা আত্মকেন্দ্রিক মানুষ তাদেরকেই তো এখানে প্রতিনিধিত্ব করছে। যারা মূলত অর্থ সম্পদের পিছনে ছুটছে তাদেরকেই এখানে প্রতিনিধিত্ব করছে এবং তারা কোনোদিনই সুখী হতে পারেন না। বুঝতে পেরেছেন? এখন দেখি ঘ নাম্বারটা কি বলছে। উদ্দীপকের সলিম মিয়া আশা কবিতার লেখকের প্রত্যাশিত ব্যক্তি। মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, সলিম মিয়া আশা কবিতার লেখকের প্রত্যাশিত ব্যক্তি, কথাটা যথার্থ। প্রথমত আপনাকে বলতে হবে কথাটি যথার্থ বা আমি একমত, এই ধরনের কথা আগে আপনাকে শুরুতেই বলতে হবে, আমি একমত। কারণটা দেখেন, সলিম মিয়া মধ্যবিত্ত ঘরে সাধারণ একজন চাকুরে, ঠিক আছে। যে পরিমাণ আয়
তা দিয়ে ভালোভাবে চলছেন। সুযোগ পেলেই অন্যের দুঃখ কষ্টে সময় দেন, সবসময় তার মনে প্রশান্তি বজায় থাকে। মানে এই লোক অল্পতেই কি, অল্পতেই খুশি, অল্পতেই খুশি এই লোক, এবং একজন পরোপকারী ব্যক্তি, পরোপকারী ব্যক্তি। যেহেতু ইনি একজন পরোপকারী ব্যক্তি, অল্পতেই খুশি, মানুষের দুঃখ কষ্টকে তিনি নিজের করে নিচ্ছেন, তাহলে এই বক্তব্যের সাথে কি আমরা একমত পোষণ করতে পারি না? কারণ অন্যের মাঝেই সুখ আছে, অন্যের উপকার করার মাঝেই কি প্রকৃত সুখ নিহিত। এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। মনুষ্যত্ব বোধের দিকটি, কোন দিকটি? মনুষ্যত্ব বোধ এর দিকটি উদ্দীপকে সলিম মিয়ার মাঝে ফুটে উঠেছে। আরেকটা দিক আমরা বলতে পারি, সেটা হচ্ছে সহজ সরল জীবনযাপন। জীবনযাপন এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে যদি ব্যাখ্যা করেন, তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন। চলেন পরের সৃজনশীলটা আমরা একটু দেখে আসি কি বলছে। মাদাত্রাসা আশৈশব স্বপ্ন দেখেন মানব সেবার। আচ্ছা, মানব সেবার স্বপ্ন দেখেন। এক সময় যোগ দেন খ্রিস্টান মিশনারি সংঘে। মানুষকে আরও কাছ থেকে সেবা দেওয়ার লক্ষ্যে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, প্রতিষ্ঠা করেন মিশনারিজ অফ চ্যারিটি। তার আদর্শে উজ্জীবিত হয়ে আরও অনেকেই এগিয়ে আসেন এ মহান কাজে। আচ্ছা, এখানে আরো বানানটা ও দিয়ে হবে। এ মহান কাজে এক সময় এ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন নোবেল পুরস্কার। সারা জীবনের তার সবটুকু উপার্জনই বিলিয়ে দেন মানবের কল্যাণে। তাহলে মানবের কল্যাণে বিলিয়ে দিচ্ছেন। তাহলে একটু দেখি, দেখেন তো, অন্যের উপকার করার মাঝেই কি প্রকৃত সুখ নিহিত, এই কথাটার সাথে কি এই যে মাদার তেরেসার দিকটা কি ফুটে উঠছে না? তাহলে অন্যের উপকার করার মাঝেই প্রকৃত সুখ, প্রকৃত সুখ নিহিত। অন্যের উপকার করার মাঝেই প্রকৃত সুখ নিহিত, এই বিষয়টাই উদ্দীপকে ফুটে উঠেছে, আমরা মাদার তেরেসার মাঝে দেখতে পাই। মাদার তেরেসার মানসিকতা আশা কবিতার যে দিকটি তুলে ধরে তা ব্যাখ্যা করো। তাহলে আশা কবিতার কোন দিকটি তুলে ধরেছে? গণমানুষের প্রতি একাত্মতা, মানবতা, মনুষ্যত্ববোধ, এই বিষয়গুলোই কি এখানে ফুটে উঠছে না? তাহলে কোন বিষয়গুলো ফুটে উঠছে এটা পয়েন্ট করে আমরা লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনুষ্যত্ববোধ, মনুষ্যত্ববোধ, মানবতা এবং গণমানুষের প্রতি একাত্মতা। গণমানুষের প্রতি একাত্মতা, এই তিনটি বিষয়কে উদ্দীপকের সাথে আশা কবিতার মিল আমরা খুঁজে পাই কি পাই না, এই বিষয়গুলো তো এখানে ফুটে উঠছে। তাহলে আমরা এই প্রশ্নটা পেরে গেছি। গ নম্বরটা দেখি, মাদার তেরেসার দর্শনই যেন আশা কবিতার ভাববস্তু। যুক্তি সহ প্রমাণ করো। হ্যাঁ, কথাটা যৌক্তিক বলতে হবে। মাদার তেরেসার দর্শনই যেন আশা কবিতার ভাববস্তু, কথাটার সাথে আমি একমত, বা কথাটি যথার্থ বললেন। এখন তাহলে আশা কবিতার কোন কোন বিষয়গুলো আছে একটু খেয়াল করে দেখি। দেখেন তো, আশা কবিতায় মানুষকে ভালোবাসা, সামান্যতে যে তুষ্ট, মনুষ্যত্ববোধ, মানুষের গণমানুষের প্রতি একাত্মতা, সহজ সরল জীবনযাপন, পরোপকার চিন্তা ভাবনা, এই বিষয়গুলোর মাঝেই তো প্রকৃত সুখ নিহিত। এই বিষয়গুলো তো আশা কবিতার মেইন মূল ভাব।
তাহলে আমরা কি মাদার তেরেসার মাঝেও তো এই বিষয়গুলোই আমরা দেখতে পাচ্ছি। তিনি, তার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, তিনি মানবতা, তার ভিতরে মানবতা আছে, তার ভিতরে গণমানুষের ভিতরে একাত্মতা আছে, তিনি সহজ সরল জীবনযাপন করেছেন, তিনি একজন পরোপকারী ব্যক্তি, সব বিষয়গুলোই তো আছে। তাহলে ওই জন্যই আমরা বলতে পারি মাদার তেরেসার দর্শনই যেন আশা কবিতার ভাববস্তু। কথাটার সাথে আমি একমত। প্রিয় শিক্ষার্থী, স্নেহের শিক্ষার্থী, বুঝতে পেরেছেন কিভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে? আরেকটা প্রশ্ন দেখি। হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, উদ্দীপক 1, আর কি দেব মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। উদ্দীপক 2, ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও, শুধু দাও আর দাও। ওকে। ও, তার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে ব্যাখ্যা করি। এই যে ও আর ও, এই ওটা আমরা ব্যাকরণের ভাষায় বলতে পারি বলক। বলক এটা এক ধরনের লগ্নক। বলকটা কি বলেন দেখি? লগ্নক, যেটা আমাদের অতিরিক্ত কোনো কিছু জোর প্রদান করার জন্য আমরা ব্যবহার করে থাকি। একটু বক্তব্যটাকে আমাদের জোরালো করে, এই বলক জোরালো করে। যেমন আমি আজ বাড়ি যাব বললাম, আমি আজ বাড়ি যাব, এই কথাটা যদি বলি আমি আজই বাড়ি যাব, খেয়াল করে দেখেন এই বক্তব্যটা কি, যখন এই ইটা যখন যুক্ত করলাম পূর্ণরূপে, তখন কি বক্তব্যটা জোরালো হলো না? বক্তব্যটা জোরালো হয়েছে। ওই জন্য এই ই বা এই যে ও, যেগুলো একটা শব্দের শেষে পূর্ণরূপে বসে এবং বক্তব্যটাকে জোরালো করে, সেগুলোকে আমরা বলি বলক। কি বলি? বলক। আর বলক এক ধরনের লগ্নক। ওকে, তাহলে গ নম্বর প্রশ্নটা দেখি। উদ্দীপক 2-এ ভাবার্থের সঙ্গে আশা কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। এখানকার বৈসাদৃশ্যটা ব্যাখ্যা করতে বলছে। দেখেন, ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও, শুধু দাও আর দাও। তাহলে এর মাঝে কি সুখ আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদা। আর এই অতিরিক্ত চাহিদার ফলে, এই অতিরিক্ত চাহিদাই মানুষকে লোভী করে। আর মানুষ যখন লোভের বশবর্তী হয়, লোভের শিকার হয়, তখন সে খারাপ পথে যায়, তখন সে খারাপ হয়ে যায়, লোভের মোহে পড়ে খারাপ হয়ে যায়, দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, অনেক কিছু তখন মানুষ করার চিন্তা ভাবনা করে। তাহলে ভাবার্থের সঙ্গে বৈসাদৃশ্যটা ব্যাখ্যা করো। বৈসাদৃশ্য কোথায়? আশা কবিতা যেটা বলছে সামান্যতেই তুষ্ট থাকতে হবে, সেটা আশা কবিতায়। আর এখানে কি সামান্যতেই তুষ্ট থাকার কথা বলা হয়েছে? তা তো না। এখানে বলছে দাও আর দাও, আরো দাও, অতিরিক্ত চাহিদা। তাহলে অতিরিক্ত চাহিদার সাথেই আশা কবিতার বৈসাদৃশ্য রয়েছে। আর আশা কবিতায় বলা হয়েছে সামান্য বা অল্প জিনিস নেই বা সহজ সরল জীবনযাপন করেই সুখ খুঁজে পাওয়া যায়, আর এখানে সেটা খুঁজে পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন? তাহলে বৈসাদৃশ্য কোথায়? অতিরিক্ত চাহিদার সাথে আশা কবিতার বৈসাদৃশ্য রয়েছে। আর আশা কবিতায় অল্পতেই খুশি থাকার কথা বলা হয়েছে, অল্পতেই তুষ্ট থাকার কথা বলা হয়েছে আশা কবিতায়। চলেন ঘ নম্বরটা দেখি কি বলছে। উদ্দীপক 1 ও আশা কবিতা একই চেতনার ফসল। উদ্দীপক 1,
ও আশা কবিতা একই চেতনার ফসল মূল্যায়ন করো। আরো কি দেব, মুখের হাসি, ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। তেমন তো এই উদ্দীপকে আমরা যেটা দেখতে পারি, মানবতা, মনুষ্যত্ববোধ, এবং পরোপকারী চিন্তা, পরোপকারী চিন্তা, অর্থাৎ যাই থাক তাই দিয়েই, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি মানুষকে খুশি করতে চাই, মানুষের দুঃখগুলোকে লাঘব করতে চাই। এটাই তো একটা পরোপকারী চিন্তা ভাবনা। ঠিক আছে, তাহলে উদ্দীপক ও আশা কবিতা একই চেতনার ফসল, তাহলে কথাটা কি যৌক্তিক, কথাটা একদম যৌক্তিক কথা এবং কথাটা যথার্থ। এই কথাটা আগে আপনাকে শুরুতে বলতে হবে। এরপরে বুঝতে পারছেন তাহলে আশা কবিতার মূল ভাবটা কি। আবার বলি, এখানে পরোপকারী চিন্তাভাবনা, মানুষকে ভালোবাসা, সামান্যতেই তুষ্ট, মনুষ্যত্ববোধ, গণমানুষের প্রতি একত্রতা, সহজ সরল জীবনযাপন, এই বিষয়গুলো ব্যাখ্যা করব। এরপরে এসে আমরা এখানে উদ্দীপকে কি ফুটে উঠেছে, মানবতা, মনুষ্যত্ববোধ, পরোপকারী, এই বিষয়গুলোতে উদ্দীপকে ফুটে উঠেছে। অল্পতেই তুষ্ট থাকার বিষয়, যা আছে তাই দিয়ে আমি মানুষের উপকার করার চিন্তা ভাবনা করছি, সেখানে আমার সুখ নিহিত আছে, কারণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোকে পর্যায়ক্রমে ব্যাখ্যা করলেই উত্তর এটার হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা কবিতার মেইন যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছেন, অর্থাৎ অন্যের উপকার করার মাঝেই জীবনের প্রকৃত সুখ নিহিত, এই বিষয়টা এখানে রয়েছে। ভাঙা ঘরে থেকেও সুখী হওয়া যায়, আর সেই উচ্চবিলাসী চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, তাহলেই সেখানে সুখ নিহিত। শুধু দাও আর দাও, আরও দাও, এমন চিন্তা ভাবনা করলে সেখানে সুখ পাওয়া যাবে না। আর কবি বলেছেন, এইরকম মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ যারা আছে, যারা অল্পতেই তুষ্ট, যারা সহজ সরল জীবনযাপন করে এবং মানুষের উপকার করার চিন্তা ভাবনা করে, এবং যারা ভাঙা ঘরেও যারা সুখী, এদেরকেই কবি প্রত্যাশা করেছেন এবং এদের কাছেই কবি সান্নিধ্য পেতে চেয়েছেন। বুঝতে পেরেছেন? এখন আমরা অনুধাবন প্রশ্নগুলো একটু দেখি কি বলছে। বৃত্ত সুখের দুর্ভাবনা কিভাবে মানুষের আয়ু কমিয়ে দেয়। আচ্ছা, যখন আপনি অতিরিক্ত চাবেন তখন কি হবে? তখন আপনি বিভিন্ন রোগে জর্জরিত হবেন, আপনার মনে কোনো শান্তি থাকবে না, আপনার মনে শুধু যন্ত্রণাই থাকবে, যন্ত্রণা দগ্ধ হৃদয় থাকবে, তাই না? অতিরিক্ত চাহিদার পিছনে। তাহলে বৃত্ত সুখের দুর্ভাবনা মানুষের আয়ু কমিয়ে দেয় কিভাবে? রোগগ্রস্ত করে, আপনার মনকে যন্ত্রণা দগ্ধ করে, এইভাবেই মানুষের আয়ুটা কি করছে? কমিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তারপরে খেয়াল করেন ঘন পরেরটা, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? ব্যাখ্যা করো। সিলেট বোর্ড 19, দারুণ একটা প্রশ্ন। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, কবি কোন জগতে হারিয়ে যেতে চেয়েছেন? যে জগতের মানুষ মনুষ্যত্ব বোধে জাগ্রত, যে জগতে মানুষের মাঝে মনুষ্যত্ব বোধ আছে, যে জগতের মানুষের কাছে মানুষের কাছে মানবতা আছে, যারা সামান্যতেই তুষ্ট, ওই জগতের মানুষের কাছে কবি হারিয়ে যেতে চেয়েছেন। যারা ভাঙা ঘরে শুয়েও তারা সুখী, তাদের কাছেই কবি হারিয়ে যেতে চেয়েছেন। সিকান্দার আবু জাফর। তারপরটা কি? নেই দীনতা, নেই কোনো সংশয় বলতে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। দারুণ একটা প্রশ্ন। দীনতা, এই দীনতা মানে কি? দীনতা মানে অভাব, টাকা পয়সা নাই, এমন বিষয়। অর্থাৎ নেই দীনতা, যারা মনুষ্যত্ব বোধে জাগ্রত, যাদের মনুষ্যত্ব বোধ আছে, তাদেরকে মূলত এই অভাব বা দীনতা তাদের মাঝে কোনো
সংশয় সৃষ্টি করতে পারে না, কারণ তারা যা আছে তাই নিয়েই কি সুখী থাকে, তাই নিয়ে কি তারা কি থাকে, সুখে থাকে। এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। অর্থাৎ নেই দীনতা, যারা মনুষ্যত্ব বোধে জাগ্রত, মনুষ্যত্ব বোধে যারা জাগ্রত, তাদের মাঝে সেই অভাব কোনো বড় হয়ে ধরা দেয় না, তাদের কাছে ওটা খুব সামান্যই বিষয়, এবং ওটা যা আছে ওই নিয়ে মানুষের উপকার করার চিন্তা ভাবনা করছে। ওই জন্য অভাব বা দীনতা তাদের মাঝে কোনো সংশয় বা হীনমন্যতা সৃষ্টি করে না। এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। এটা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা, দারুণ না প্রশ্ন করেছে। দীনতা, আপনারা এই বানানটা ভুল করে থাকেন। বানানটা হচ্ছে এই যে দিন মানে অভাব, আর এই যে দিন ইসলাম, আর এই যে দিন মানে কি দিন দিবস, এই দিন, এই 3 দিনের মাঝে আপনারা এলোমেলো করবেন না। এই দিন একটা অ্যাডজেক্টিভ, এই যে দিন এটা একটা অ্যাডজেক্টিভ, যখন আমরা এর সাথে তা যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে দীনতা। দীনতা, যখন এটার সাথে আমরা জফলা যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে দৈন্য। দৈন্য, কিন্তু একসাথে আবার আমরা তা এবং জ প্রত্যয়টা একসাথে আমরা ব্যবহার করতে পারি না একই সাথে, দৈন্যতা। অর্থাৎ জ এবং তা প্রত্যয় আমরা একই সাথে ব্যবহার করতে পারি না। তাহলে এই বানানটা আমাদের ভুল, হয় দীনতা নাহলে কি দৈন্য। ওকে, জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন কেন? জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন কেন? চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন। তাহলে দেখেন, জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন কারণ ওই যে অল্পতেই তারা কি তুষ্ট, কারণ অল্পতেই তারা নিজেদের সুখ খুঁজে নেয়, নিজেদের সুখ খুঁজে নেয়, খুঁজে নেয়। আপনারা সেই সুখী মানুষ নাটিকাটা পড়েছেন না, যে ওই ব্যক্তি সুখী, সে একদম রাত্রেবেলা নির্ভাবনায় ঘুমিয়ে আছে, তার ঘরে কিছুই নাই, তার পরনে একটা জামাও নাই, দিন আনে দিন খায়, সহজ সরল জীবনযাপন। ওই ব্যক্তিটাই কি প্রকৃত সুখী, তার কোনো চিন্তা ভাবনা নাই। ওই জন্য জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন কেন? কারণ তারা যা আছে ওটার মাঝখানে তারা সুখ খুঁজে নিচ্ছে, ওটা নিয়েই তারা সুখী, এবং যা আছে ওটা নিয়েই মানুষের উপকার করার চিন্তা ভাবনা করছে, ওই জন্য তারা ভাবনাহীন। বুঝতে পেরেছেন? ওকে, অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখে নেই। আশা কবিতায় উল্লেখিত মানুষ কোথায় আলো জ্বালতে পারে? কোথায় আলো জ্বালতে পারে? এই জন্য কবিতাটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। প্রতিবেশীর আধার ঘরে, আধার ঘরে আলো জ্বালতে পারে। ঠিক আছে, মানে মানুষের উপকার করতে পারে। কোথায় মানুষরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? মানুষরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে কোথায়? তার আগে আমরা পড়লাম এই যে জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। কোথায়? জীর্ণ বেড়ার ঘরে, মানে ভাঙ্গা চোরা ঘরের মাঝখানেও মানুষ নির্ভাবনায় ঘুমাইতে পারে যদি প্রকৃত সুখী হয়। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের প্রশ্নের একটা। এটা মূলত মালব কৌশিক কাব্যগ্রন্থের অন্তর্গত। সিকান্দার আবু জাফর কর্মজীবনে কি ছিলেন? সিকান্দার আবু জাফর কর্মজীবনে সাংবাদিক ছিলেন, সাংবাদিক ছিলেন। নওগাঁ জিলা স্কুল। ওকে, এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু ভালোভাবে সলভ করে আসি। দেখেন, সুধালো সেজন, সাগর হইতে কে অধিক
ধনবান। জ্ঞানী বলে বাছা তুষ্ট হৃদয় তারও চেয়ে, তুষ্ট হৃদয় তারও চেয়ে গরিয়ান। তুষ্ট হৃদয় মানে শান্ত হৃদয়, পরিশ্রমী হৃদয়, তুষ্ট মানে ভালো হৃদয়, ঠিক আছে, যে মানুষ সুখে আছে তাদেরকে এখানে বোঝাচ্ছে, তারও চেয়ে গরিয়ান। চরণ দুটির ভাবের সাথে তোমার পাঠ্য কোন কবিতার ভাবের মিল রয়েছে? চট্টগ্রাম বোর্ড 2024। দেখেন তার আগে এটা বুঝি আগে। সুধালো সেজন, সাগর, সাগর মূলত কি? অধিক সম্পদের আধার, সম্পদের আধার, সম্পদের আধার, অধিক সম্পদের আধার, এটা মূলত উৎস, ঠিক আছে। বলা হচ্ছে যে এই সাগরের চেয়ে কেউ ধনবান না, কারণ সকল সম্পদের উৎসটা কি এখন বর্তমানে সাগর, এখানেই সবচেয়ে বেশি সম্পদ লুকিয়ে আছে। জ্ঞানী বলতেছে যে বাসা তুষ্ট হৃদয় তারও চেয়ে গরিয়ান, মানে সম্পদ থাকলে কি সে মানুষ সুখী? তা তো না। তার মনে কি থাকতে হবে? মনুষ্যত্ববোধ থাকতে হবে, মানবতা থাকতে হবে, মানুষের উপকার করার চিন্তা ভাবনা থাকতে হবে, তাহলে সে সুখী। ওই ধরনের হৃদয় যার আছে সেই এই পৃথিবীতে কি গরিয়ান বা মহান। তাহলে ওই ধরনের ব্যক্তি কি সাগরের চেয়েও কি অধিক ধনবান না? অবশ্যই। তাহলে এই ধরনের চিন্তা ভাবনা কোন কবিতায় রয়েছে? আশা কবিতা। বুঝতে পেরেছেন? পল্লী জননী না, জীবন সঙ্গীত না, রানান না, পল্লী জননীও না। ওকে। কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান? সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 19। দেখেন কি প্রশ্ন রিপিট হয়, বুঝতে পারছেন? প্রশ্ন রিপিট হইতে পারে, ওই জন্য বিগত সালের প্রশ্নগুলো আপনারা খুব ভালোভাবে রপ্ত করবেন। এখান থেকে কিছু প্রশ্ন আপনারা কমন পেয়ে যেতে পারেন। প্রকৃতি, কান্না হাসি, মানবিকতা, ভালোবাসা না, কান্না হাসির অন্তরালে কবি হারিয়ে যেতে চেয়েছেন। কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? আধার ঘরে, কান্না হাসির জগতে, জীর্ণ বেড়ার ঘরে, ছোট্ট কুঠিরে। জীর্ণ বেড়ার ঘরে। বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 24, যশোর বোর্ড 20। দেখেন যশোর বোর্ডের প্রশ্নটা এখানে রিপিট হয়ে গেছে, ওই জন্য সকল বোর্ডের কোশ্চেন আপনারা ভালোভাবে সলভ করবেন, কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, উদ্দীপকের একটা প্রশ্ন দেখি। অলিখচন্দ্র সম্পদের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুরক্ত, সাধারণ জীবনযাত্রার প্রতি তার ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। উদ্দীপকের অলিখ চন্দ্রের মনোভাবে আশা কবিতার কোন ভাব ধরা পড়েছে? যশোর বোর্ড 24, দারুণ একটা প্রশ্ন করেছে যশোর বোর্ডে। সাম্যবাদ না, সাম্যবাদ মানে সমতা, মনুষ্যত্ববোধ হতে পারে, ত্যাগ, এখানে তো ত্যাগের কিছু নাই। নির্মোহ মানে যা লোভ নাই। এই দুটার মাঝে বেস্ট উত্তর নির্মোহ হবে, কারণ অলিখচন্দ্র সম্পদের মোহে না থেকে সাধারণ জীবনযাপন মানে সহজ সরল জীবনযাপন আছে, এবং কবি ওই ধরনের ব্যক্তির কাছেই যেতে চেয়েছেন যাদের সহজ সরল জীবন এবং মনুষ্যত্ববোধ সম্পন্ন রয়েছে, তাদের কাছেই কবি যেতে চেয়েছেন, অর্থাৎ যাদের কাছে কোনো লোভ নাই, মোহ নাই, এই ধরনের ব্যক্তির কাছে। উত্তর নির্মোহ। আশা কবিতা অনুসারে মানুষের আয়ু কমে কেন? দুরাশার গ্লানিতে, বৃত্ত সুখের দুর্ভাবনায়, সারাদিনের পরিশ্রমে, সম্পদের অভাবে। বৃত্ত সুখের দুর্ভাবনায় মানুষের আয়ু কমে যাচ্ছে। যত আপনি সম্পদের চিন্তা ভাবনা করবেন, আমাকে আরো দাও আরো দাও, তত আপনি যন্ত্রণা দগ্ধ হয়ে পড়বেন, তত আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন, হলেই আপনার কি হয়ে যাবে? আয়ু কমে যাবে। কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন এটি। নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, আশা কবিতায় চরণে উপস্থাপিত ভাব কি?
নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। গতানুগতিক সুখী হওয়ার প্রবণতা, অল্প আশায় অল্প প্রাপ্তি, অন্যের জন্য কিছু করতে পারা, মানুষের অতিরিক্ত প্রত্যাশা। মানুষের অতিরিক্ত প্রত্যাশা হলে তো সে আর নির্ভাবনায় ঘুমিয়ে থাকতে পারে না। বেশি প্রত্যাশা হইলে তো নির্ভাবনায় ঘুমিয়ে থাকতে সে পারবে না। অল্প আশায় অল্প প্রাপ্তি, চাওয়া কম, তাই না? ওই জন্যই সে নির্ভাবনায় ঘুমিয়ে থাকতে পারছে। দেখো বরিশাল বোর্ড 20, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। দারুণ। উদ্দীপকের উক্তিটি আশা কবিতার কোন চরণকে স্পর্শ করে? সিলেট বোর্ড 20, দারুণ একটা প্রশ্ন করছে। প্রশ্নটা আপনারা ভালোভাবে পড়বেন। যেথায় মানুষ মানুষেরা বাঁচতে পারে ভালো, নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। এটা তো না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, মানে মানুষকে ভালোবাসার কথা বলা হচ্ছে। তাহলে যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো। সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি। ভালো কথা। মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। আচ্ছা, তাহলে সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। উদ্দীপকের ভাব নিচের কোন অংশে প্রতিফলিত হয়েছে? বৃত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমায় না, বেশি আশা করতেছে। যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো, ভালোবাসা মনুষ্যত্ববোধ না। যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, পাহাড় জমাবে কেন? যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, মানে সামান্যতেই কি সে খুশি থাকে, তাহলেই তো সে কি থাকবে? সুখে থাকবে। কারণ উদ্দীপকে কি আসতেছে? সারাদিনে কাঠ কাটে বনে, সেই কাঠটা বাজারে বিক্রি করে, ওর একটু ডাল কেনে চাল কেনে, সে রাতে এসে রান্না করে খেয়ে নির্ভাবনায় ঘুমিয়ে পড়ে। তার চেয়ে বেশি সুখী কে আছে? কারণ তার চাওয়াই কম, অতিরিক্ত চাওয়া নাই। কুমিল্লা বোর্ড 20, দারুণ একটা প্রশ্ন আছে, দারুণ প্রশ্ন। প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো, কারা আলো জ্বালাতে পারে? ধনীরা। ধনীরা কোনোদিন, ধনীরা, দরিদ্র মানুষেরা, শিক্ষিতরা, আত্মীয়রা। এখানে এক্সাক্ট উত্তর যেটা হয় সেটা হচ্ছে যাদের ভিতরে সেই মনুষ্যত্ব বোধ আছে, যারা পরোপকারী চিন্তা ভাবনা করে, তারাই মূলত প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বালাতে পারে, তাই না? কিন্তু এই অপশনগুলোর মাঝখানে বি নাম্বারটা বেস্ট অপশন, ওই জন্য দরিদ্র মানুষেরা। ময়মনসিংহ 20, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। আশা কবিতায় তুচ্ছ দ্বারা কি বোঝানো হয়েছে? তুচ্ছ মানে কি? সামান্য, সামান্য। চট্টগ্রাম 19, বৃত্ত সুখের দুর্ভাবনায় কোনটি কমে? বৃত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমে, আয়ু কমে যায়, মানুষ দ্রুত মারা যাবে। প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো, এখানে আলো বলতে কি বোঝানো হয়েছে? প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো। পারস্পরিক সম্প্রীতি, বিপদে সাহায্য করা, একে অন্যের খোঁজ নেওয়া, কাউকে তুচ্ছ না ভাবা। আধার ঘরে মানে বিপদ আছে, অন্ধকার ঘর, বিপদ আছে, জ্বালাতে পারে আলো, সাহায্য করতেছে, তাহলে বিপদে সাহায্য করা উত্তর হবে। এক্স্যাক্টলি উত্তর, বেস্ট উত্তর বিপদে সাহায্য করা। যদি এটা না থাকতো তাহলে আমরা পারস্পরিক সম্প্রীতি দেখাতে পারতাম। বেস্ট উত্তর বি।
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও। একদা অত্যাচারী এক মোড়ল অসুস্থ হলে তার রোগ মুক্তির জন্য কবিরাজ পরামর্শ দেয় সুখী মানুষের জামা পরার। অনেক খোঁজাখুঁজির পর একজন সুখী মানুষ পাওয়া গেলেও দেখা যায় তার কোনো জামা নেই। তাহলে সুখী মানুষ পাওয়া গেল, তার কোনো জামা নেই। এটা সুখী মানুষ যে নাটিকাটা আছে ক্লাস 8-এ, সেই গল্পটা এটা, সেটা এটা সুখী মানুষ। উদ্দীপকে সুখী মানুষটির সঙ্গে আশা কবিতার সাদৃশ্য রয়েছে কার? ধনীদের, দরিদ্রদের, আত্মতৃপ্তদের, দুর্ভাবনাগ্রস্তদের। আত্মতৃপ্তদের, যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে, আনন্দে থাকে, সেই ব্যক্তিদের, আত্মতৃপ্তদের। আশা কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে? উচ্চভিলাষ, দারিদ্র, সৌন্দর্য, পরোপকার। কিন্তু সৌন্দর্য না, দারিদ্রতাও না, উচ্চভিলাষও তো না। উচ্চভিলাষ হলে তো সে সুখী হইতে পারবে না। উত্তর পরোপকার, মানে অন্যের উপকার করার চিন্তা ভাবনা, পরোপকার। রংপুর ক্যাডেট কলেজ। সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে দিতে পারে আপনাদের, দারুণ একটা প্রশ্ন। বৃত্ত সুখের আয়ু কমায় না, শূন্যস্থানে কি হবে? বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। উত্তর, লাইনগুলো আপনাকে মুখস্থ করতে হবে মোটামুটি টাইপের। রাজশাহী ক্যাডেট কলেজ। মানুষের নিশ্চিন্ত ঘুমের নিশ্চয়তা দিতে পারে কোনটি? মানুষের নিশ্চিন্ত ঘুমের নিশ্চয়তা দিতে পারে কোনটি? টাকা পয়সা। টাকা পয়সা থাকলে তো চিন্তায় ঘুমাবে না, কারণ চোর তো চুরি করে নিয়ে যাবে, এই চিন্তায় তো আপনি ঘুমাইতে পারবেন না। গাড়ি বাড়ি না, সুখের চিন্তা। সুখের চিন্তা করলে তার ঘুমই হবে না। নির্ভাবনা। উত্তর কি হবে? নির্ভাবনা। ভাবনা নাই, এমন মন মানসিকতা আপনার ঘুমাতে হবে। কার ভাবনা থাকে না? যার কোনো কিছুই থাকে না, সেই। পাবনা ক্যাডেট কলেজ। আশা কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়? স্বার্থপরতা না, পরার্থপরতা, দেশাত্মবোধ, সৃজনশীলতা। সৃজনশীলতাও না, দেশাত্মবোধও না, এখানে পরার্থপরতা উত্তর। পরার্থপরতা মানে অন্যের উপকার করা, অন্যের উপকার করা, অন্যের উপকার করা, উপকার করা, পরার্থপরতা। কারণ পৃথিবীতে সেই সুখী, প্রকৃত সুখটা সেখানেই রয়েছে, অন্যের উপকার করার মাঝেই জীবনের প্রকৃত সুখ নিহিত। মাথায় রাখবেন, অন্যের উপকার করার মাঝেই জীবনের প্রকৃত সুখ নিহিত। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভালো প্রশ্ন করেছে। আশা কবিতায় বর্ণিত লোকেরা কিসের গ্লানি থেকে মুক্ত? দুঃখ, দারিদ্র, পরাজয় না দুরাশা? উত্তর দুরাশা। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা। দুরাশার গ্লানি থেকে তারা মুক্ত। আশা কবিতায় সুখী মানুষের মনে কি নেই? সুখী মানুষের মনে কি নেই? সুখী মানুষের মনে ইচ্ছা। সুখী মানুষের মধ্যে ইচ্ছা কেন থাকবে? সুখ। সুখী মানুষের মধ্যে সুখ তো থাকবেই। হতাশা, হতাশা থাকলে তো সে সুখী হতে পারবে না। দীনতা নেই, দীনতা মানে অভাব নেই। আশা কবিতায় সুখী মানুষের মনে কি নেই? দীনতা নেই। নেই দীনতা, নেই কোনো সংশয়। লাইনটা ভালো করে পড়বেন। আশা কবিতায় কবি সুখ খুঁজেছেন প্রতিবেশীর আধার ঘরে আলো জেলে, দুর্ভাবনায় জীবন কাটিয়ে দিয়ে, দুর্ভাবনায় জীবন কাটিয়ে দিয়ে, আহার গ্রহণ না করে মুখে হাসি রেখে। আহার গ্রহণ না করে মুখে হাসি রেখে, খাইতে তো হবে। প্রতিবেশীর আধার ঘরে আলো জেলে, বিপদে পড়ছে তাকে সাহায্য করতে হবে, বিপদে সাহায্য করা। দুর্ভাবনায় জীবন কাটিয়ে দিয়ে, মানে ভাবনাহীনভাবে জীবন আপনাকে কাটাতে হবে। কোনো কিছু চাওয়া নাই পাওয়া নাই, যা আছে তাই নিয়ে সুখে থাকতে হবে। তুচ্ছ সামান্য নিয়েই তুচ্ছ সুখে থাকতে হবে। 1 2 2 3 1 2 3। বেস্ট উত্তর হচ্ছে 2।
দুর্ভাবনা জীবন কাটিয়ে দিয়ে, বেশ উত্তর 2, দুর্ভাবনা জীবন কাটিয়ে দিয়ে। যদি 1 2 থাকতো তাহলে 1 2 নেওয়া যেত, কিন্তু যদি 1 2 নাই সেহেতু দুর্ভাবনা জীবন কাটিয়ে দিয়ে উত্তর, এটাই বেস্ট উত্তর হবে। যদি 1 2 যদি থাকতো অপশনে তাহলে আমরা 1 2 দাগাইতে পারতাম। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেট, দারুণ একটা প্রশ্ন করেছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপের সাথে বা ফেসবুক পেজের সাথে বা ইউটিউবের সাথে আপনারা যুক্ত হতে পারেন। যুক্ত হলে অনেক কিছুই শিখবেন, নতুনত্ব অনেক কিছুই শিখবেন। এগুলো রাখবেন আপনাদের সাথেই, কারণ আমাদের ক্লাসগুলো ওখানেই যাবে। এগুলো দেখবেন, দেখলে আপনাদের পড়াশোনাটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্যই মূলত আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর সবসময় আমাদের সাথেই থাকবেন, ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।